নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এই জুম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের হলো পদার্থবিজ্ঞান। এই মুহূর্তে তো পদার্থবিজ্ঞানে আমি তৃতীয় অধ্যায়, এই চ্যাপ্টারটা আজকে তোমাদের নিয়ে এখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আছো জুম ক্লাসে আছো তারা তোমাদের ছবি দাও, ভিডিওতে আসো। তো দেখা যাচ্ছে না, তাওসিফ, সৌরভ, শাহরিয়ার, তোমরা ভিডিওতে আসো। আজ তোমাদের যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট তোমরা জমা দেবা প্রতি শনিবার। যারা ডে শিফটে তারা দেবা 11:30টা থেকে 1:30টা। শনিবার শনিবার 11:30 থেকে 1:30। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় শনিবার 11:30 থেকে 1:30। তোমরা যারা দিবা শাখায়, প্রভাতীরা অন্য সময় দেবে, তারা দেবে 9:30 থেকে সকাল 9টা থেকে, তারা 9টা থেকে 11টা। প্রভাতী দেবে 9টা থেকে 11টা, আর তোমরা দেবা 11:30 থেকে 1:30টা। সময় মেনটেন করে আসবা, আগে আসবা না, আগে আসলে আমাদের ডেট স্যারদেরকে পাবা না তোমরা। আর যদি সময় ওভার করে আসো, 1:30টার পরে এসো, তাইলেও কিন্তু পাবা না, কারণ তারপর তো নামাজ। তোমরা একটু সময় ঠিক মতো মেনটেন করে আসবা। এবারে আমরা পড়ার বিষয়ে যাচ্ছি। প্রথমে থাকছে নিউটনের গতিসূত্র। বিজ্ঞানী নিউটন গতি বিষয়ক 3টি বিখ্যাত সূত্র প্রয়োগ করেন। এই 3টা সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত। তো নিউটনের গতিসূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে নিউটনের গতিসূত্র। এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে, এটাকে বলা হয় জড়তার সূত্র। জড়তার সূত্র কি? জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বস্তুর জড়তা বলে। জড়তা দুই ধরনের, একটা হচ্ছে গতি জড়তা, আর একটা হলো স্থিতি জড়তা। গতি জড়তা হলো একটা বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, সেটি হলো গতি জড়তা। আমরা গতি জড়তার উদাহরণ দিতে পারি। আর স্থিতিশীল কোন বস্তু স্থির অবস্থায় থাকার যে প্রবণতা, সেটি হলো স্থির জড়তা। তো স্থির জড়তা হলো, ধরো আমরা বাসে বসে আছি, আমরা স্থির, বাস স্থির। বাস যখন স্টার্ট করে ড্রাইভার চালাতে শুরু করে, আমরা প্রথম কি করি? পিছন দিকে ঝুঁকে পড়ি। এর কারণ হলো যে বাসটা স্থির ছিল, আমরাও স্থির ছিলাম। বাস যখন চলতে শুরু করেছে, তখন আমাদের বডি নিচের অংশ বাসের সাথে লেগে আছে বা সেটে আছে, তা চলছে, কিন্তু উপরের অংশ, শরীরের উপরের অংশ তখনও কিন্তু স্থির থাকার প্রবণতা দেখাচ্ছে, স্থির থাকছে। যার ফলে
নিচের দিকটা সামনে এগিয়ে গেছে, পেছনের দিকটা পেছনেই রয়ে গেছে, ফলে আমরা পিছনে ঝুঁকে পড়ি। এটা হলো একটা স্থিতি জড়তার উদাহরণ। আবার গতি জড়তা, যে পরিস্থিতি জড়তার আরেকটা উদাহরণ নেই। যেমন একটা গ্লাস নিলাম, একটা গ্লাস গ্লাসের উপরে একটা বোর্ড নিলাম, কাগজ, তার উপরে একটা পয়সা, বোর্ডের উপরে একটা পয়সা রেখে যদি আমি বোর্ডটাকে জোরে টোকা দিই, তাহলে কাগজটা পড়ে যাবে, কিন্তু পয়সাটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। এর কারণ হচ্ছে যে কাগজটা গতিশীল হয়েছে, কিন্তু পয়সাটা কাগজের সাথে তাল মিলিয়ে গতিশীল হতে পারেনি। ওর স্থির জড়তার কারণে গ্লাসের মধ্যেই পড়ে গেছে। এভাবে আমরা গতি জড়তার, স্থিতি জড়তার উদাহরণ দিতে পারি। গতি জড়তা যেমন ওই বলছিলাম, বাসে চড়ছি, বাস চলতে শুরু করছে, হঠাৎ পথে যদি ড্রাইভার কখনো গাড়ি ব্রেক কষে, তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণ হচ্ছে যে আমাদের শরীরের নিচের অংশ বাসের সাথে থেমে গেছে, কিন্তু উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে, ফলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যাই। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রে তোমরা দেখবা যে এখানে আছে যে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে হবে। বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যত বেশি হবে বস্তুর ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। ভর যত বেগ, বস্তুর উপর প্রযুক্ত বল যত কম হবে, ভরবেগের পরিবর্তন তত কম, সেই হারে কম। তাহলে ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা একটা বিখ্যাত সূত্র। এই সূত্রটার সাহায্যে আমরা বস্তুর উপর প্রযুক্ত বল মাপতে পারি, ভর, ত্বরণ এবং ভরের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তো আমরা এখন সেগুলো একটু চেষ্টা করব এগুলো দেখাতে। দেখো, মনে করি এম ধরনের একটি বস্তু ইউ আদি বেগে চলছে, ইয়ার উপর এফ সমবল কি সময় ধরে ক্রিয়া করায়। এর শেষ বেগ হলো ভি। মনে করি একটি বস্তু ভর এম, এটি ইউ আদি বেগে চলছে, ইয়ার উপর এফ সমবল কি সময় ধরে ক্রিয়া করায়, এর শেষ বেগ হলো
ভি। তাহলে বস্তুর আদি ভরবেগ কত? সুতরাং বস্তুটি mu, বস্তুটি শেষ ভরবেগ হলো mv। ভরবেগের সুতরাং টি সময় বস্তুটি ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু mv মাইনাস mu। ভরবেগের পরিবর্তন মানে ভরবেগের হ্রাস বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি পেল বা কতটুকু হ্রাস পেল। এখানে আমরা বৃদ্ধিটা ধরে নিলাম যে এই সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে শেষ বেগ ভি হয়েছে। তাহলে শেষ বেগটা যদি ভি হয় তাহলে এমভিটা বড় এমইউটা ছোট, তাহলে ভরবেগের পরিবর্তন হলো এমভি মাইনাস এমইউ। এটা টি সময়, সুতরাং একক সময়। সুতরাং বস্তুটির ভরবেগ পরিবর্তনের হার, সুতরাং বস্তুটির ভরবেগ ভরবেগ পরিবর্তনের হার মানে একক সময় ভরবেগের পরিবর্তন। তো একক সময় এই সময় যদি ভরবেগের পরিবর্তন এত হয় তাহলে একক সময় কত হবে? টি দিয়ে ভাগ। তাহলে এখন এখানে যদি আমরা এম কমন নেই তাহলে হবে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাই এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা আবার জানি ত্বরণ A equal to v minus u by, তাইলে আমরা লিখতে পারি একে লেখা যায় m, যেহেতু v minus u by t হলো a, তাই m into a, m এ ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে এটা। কি বলছে? ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল কত এখানে? f, তাহলে m এটা হলো f এর সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে F ball is proportional to ma, F সমানুপাতিক ma, বল হলো ভরবেগ পরিবর্তনের হার এর সমানুপাতিক। এখন আমরা জানি যদি কোনো ক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন থাকে তাহলে একটা সমানুপাতিক ধ্রুব বসিয়ে আমরা এটাকে উঠিয়ে দিতে পারি। এটা হবে কত? বা f equal to a m a, এখানে a একটি
সমানুপাতিক একটি সমানুপাতিক ধ্রুবক তাহলে একক বলের সংজ্ঞা থেকে আমরা পাই বল F equal to 1 Newton or F equal to 1 kg আর ত্বরণ A equal to 1 meter per second square. Ball equal to 1 Newton or M equal to 1 kg or A equal to 1 meter per second square. তাহলে 1 equal to A into 1 into 1 অর্থাৎ 1 equal to A equal to 1. তাহলে এখন যদি আমরা এই সমীকরণে এর মান 1 বসাই তাহলে লিখতে পারি F equal to 1 into ma then F equal to ma তাহলে F হলো বল ভর m ত্বরণ a যদি আমরা কোনো বস্তুর ভর এবং ত্বরণ জানি তাহলে তার উপর প্রযুক্ত বল সহজেই বের করতে পারি F equal to ma তিনটার যে কোনো দুইটা দেয়া থাকলে দ্বিতীয়টা বের করা যায় পরীক্ষার সময় অনেক সময় আসে যে নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে কিভাবে বল পরিমাপ করা যায় নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে কিভাবে বল পরিমাপ করা যায় পরীক্ষা অনেক সময় আসে অথবা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো এটা এখান থেকে আমরা বের করতে পারি তো এভাবেই আসুক নিউটনের দ্বিতীয় সূত্র কথাটা যেখানে ব্যবহার করে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই F equal to ma এটাই প্রয়োজন হয় আর যখন তোমরা গাণিতিক সমস্যার সমাধান করবা তখনও F equal to ma এই সূত্রটা খুব বেশি প্রয়োজন তাই সূত্রটা খুব ভালোভাবে শিখবা মানে নিয়ম এটা খুব ভালোভাবে শিখবা সূত্রটা তারপরে সূত্রের এই ব্যবহারটা ভালোভাবে শিখবা তাহলে তোমাদের অনেকগুলোই সমস্যার সমাধান করা সহজ হবে আর তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট সবাই স্কুলে যথা সময় এসে জমা দিবা আর অ্যাসাইনমেন্টের উপরে যে কভার পৃষ্ঠাটা থাকবে সেটা অবশ্যই কম্পিউটারে একটা ভালো মানে কপি দেবা আর যার মধ্যে সমস্ত তথ্যগুলো থাকে অনেকে এর আগে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো পেয়েছি কারো কারো অ্যাসাইনমেন্টে দেখা গেছে যে রোল লেখে নাই কেউ শ্রেণী লেখে নাই কিংবা কেউ বিষয় ঠিক মতো লেখে নাই অ্যাসাইনমেন্ট নাম্বার দেয় নাই কারণ কোনো না কোনো ভুল এরকম আছে প্রায় অনেক খাতাই আছে অনেকেই সেভাবে তোমরা জমা দিয়েছো তো যদি এরকম 56 পৃষ্ঠা থাকে তাহলে সেটা ফিল আপ করার সময় আর গ্যাপ করবে না তো এই জিনিসটা খেয়াল রাখবা আর সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে জমা দেওয়ার জন্য তোমাদেরকে মর্নিং শিফট ডে শিফট আলাদা সময় দেওয়া হয়েছে ডে শিফট তোমরা দেবা মর্নিং শিফট দেবে 9টা থেকে 11টা মর্নিং শিফট আর ডে শিফট হইলো 11:30 থেকে 1:30 অতএব সময় ঠিক মতো মেনটেন করবা আর সঠিক নিয়মে খাতা লিখবা সঠিকভাবে জমা দিবা আর তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবা আসার সময় জমা দেওয়ার সময় তোমরা নিজে আসতে পারো ইচ্ছে করলে তোমাদের গার্ডিয়ানও পাঠাইতে পারো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমার ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ